মন কেমনের বৃষ্টি, লেখনীতে পুষ্পিতা প্রেমা, পর্ব সংখ্যা 5। মেয়েটি পুরো চৌধুরী বাড়িতে এলোমেলো করে হাঁটলো, গুনগুন করে গান গাইলো। তার বোধই হলো না এ বাড়িতে ডক্টর নেই। রাতের আধারে শাড়ির আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মিনু আর রায়না তা দেখে ভড়কে গেল। মেয়েটাকে এই 6-7 দিনে এত কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটির দিন হলে ঠিক থাকে, রাত নামলেই ভেবে বসে ডক্টর তার সাথে আছে। তার সাথে রাগ করে মনে হয় কোথাও লুকিয়ে আছে। মেয়েটি হাঁটতে হাঁটতে কান খাড়া করে রাখে। মনে হয় ডক্টর রেগে মেগে এই ডাক দিল, মিষ্টি। কিন্তু না, কেউ ডাক দেয় না। মেয়েটির খুব কান্না পায়। এবার গান করার বদলে সে গুনগুন করে কাঁদতে থাকে। তার কপালে সুখ নামক জিনিসটা ধরা দেয় না, দিলেও তা খানিক সময়ের জন্য। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর সে রুমে ঢুকে পড়ল। ডক্টরের অ্যালবাম নিল হাতে। হাসি মুখের ছবিটির ওপর হাত বুলিয়ে বলল, ডক্টর, আপনি আমাকে সত্যি সত্যি শাস্তি দিয়ে দিলেন। মিষ্টি আদেও সহ্য করতে পারবে কিনা একবারও ভেবে দেখলেন না। এই আপনার ভালোবাসা ডক্টর। রাতের নৈশব্দের দ্বিগুণ আওয়াজ করে মেয়েটির ফুঁপিয়ে কান্না। সে চোখ মুখ মুছে নিয়ে শুয়ে পড়ে। মনে হয় রেগে মেগে কেউ তাকিয়ে আছে তার দিকে। মনে হয় কেউ রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ঈশা ফিরে তাকালো, কাউকে দেখতে পেল না। সে বকুল ফুলের মালাটি হাতে নিল, গন্ধ শুঁকলো, তারপর ডক্টরের অ্যালবামে রেখে দিল। বলল, এই ডক্টর, এই বকুল ফুলের মালাটি আমার কাছে নয়, আপনার কাছে থাকুক। যদি কখনো আপনার মিষ্টি হয়ে সামনে দাঁড়াতে পারি, সেদিন এই শুকনো করকরে বকুল ফুলের মালা আমি খোঁপায় দেব। অভ্যাস অনুযায়ী মেয়েটি রাঁধে পায়েস, মুখে কেউ দেয় না। সবাই তার কাজে অবাক হয়। আজিজ চৌধুরীর ধমকানিতে হাত থেকে পড়ে যায় সেই পায়েসের বাটি। আফির কুদৃষ্টি আবার এসে পড়ে তার ওপর। আজিজ চৌধুরী চিন্তায় পড়ে যান। মেয়েটির ভালো না চাইলেও খারাপ চাওয়ার প্রশ্নই আসে না। এর কিছু একটা বিহিত করতেই হবে। সবার সামনে ঈশার হাত ধরে টানাটানি করায় ঈশা লোকসম্মুখে চড় বসায় আফির গালে। ঘৃণা নিয়ে উচ্চারণ করে, আরেকবার ছোঁয়ার চেষ্টা করলে হাত কেটে রাখবো। আফির রাগ যেন আকাশ ছুঁল। আজিজ চৌধুরী না থাকলে বোধহয় সেদিন আফির জানে মেরে ফেলতো ঈশাকে। বিশ্রী গালিগালাজ আর নানা রকম ভাবে ঈশাকে হেনস্থা করার চেষ্টা করেছে আফি। আজিজ চৌধুরী না থাকলে ঈশা ভয়ে ভয়ে থাকে। এভাবে আর কতদিন? ডক্টর তাকে যে একেবারে নিঃস্ব করে দিয়ে চলে গেল। তাকে ভালোবাসারও কেউ নেই, আগলে রাখারও কেউ নেই। একজন মানুষের অভাবে কি একটা বাড়ি জাহান্নামে পরিণত হতে পারে? ঈশা দিশেহারা হয়ে পড়ল। আফির কুদৃষ্টি যে তার ওপর পড়েছে সে ভালোভাবেই নিশ্চিত। এ বাড়িতে থাকলে তার যে কোনো সময় বিপদ ঘটতে পারে, কিন্তু তার ইচ্ছে করে না এ বাড়ি ছেড়ে চলে যেতে। এ বাড়িতে লেগে আছে ডক্টরের হাসি খুশি মান অভিমান। এ বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে ডক্টরের স্মৃতি জড়িয়ে আছে। ডক্টরের ঘরমাক্ত শরীরের গন্ধ লেগে আছে বিছানার চাদরে। ডক্টরের রেখে যাওয়া পাঞ্জাবি পাশে রেখে ঘুমিয়ে পড়ে। সে কি করে ছাড়বে এ বাড়ির মায়া? আদৌ কি সম্ভব? ডক্টর কবে ফিরবে? তার প্রশ্নের উত্তর মেলে না। তার মধ্যে আজিজ চৌধুরী এলেন তার রুমে। হাতে চেক ধরিয়ে দিয়ে বলেন মামার বাসায় চলে যেতে। এখানে থাকলে আফি তার ক্ষতি করবে। কথাটা শুনতে তিক্ত হলেও ঠিকই বলেছে আজিজ চৌধুরী। অনেক কান্নাকাটির পর ঈশার হুঁশ ফিরল। সে এক ছুটে বকুলতলায় গেল, কতগুলো ফুল কুড়িয়ে অ্যালবামের পাতায় চাপা দিল। তার লিখে যাওয়া চিঠিগুলো অ্যালবামের প্রত্যেক পাতায় খুব যত্ন সহকারে রাখলো। তার সব কাপড় চোপড় লাগেজে ঢুকিয়ে নিল, কিছুই রাখলো না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে মনে হলো তাকে ডক্টর ডাক দিয়েছে। সে আচমকা পিছু ফিরল। মিনু আর রায়না যেন লুকিয়ে কাঁদলো। তাকে একটিবারও থেকে যেতে বলল না। ঈশা আজিজ চৌধুরীর মুখোমুখি হলো, জানতে চাইল, আমি আবার কবে ফিরবো? আজিজ চৌধুরী জবাব দিলেন না, যেন বিরক্ত হয়ে চলে গেলেন। ড্রাইভারকে বললেন, ওকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে এসো। ঈশা দ্বিতীয়বার চৌধুরী বাড়ির দিকে ফিরে তাকালো। সে উদ্ভট সুরে আবার আওয়াজ করে কাঁদলো। কানে বাজলো, এই মিষ্টি, এই আদি, এই ডক্টর ভালোবেসেছে তোমায়, তুমি ভালোবাসনি, একটুও ভালোবাসনি। ঈশা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে সত্যিই ভালোবেসেছি ডক্টর। আপনি আমাকে ভুলে যাবেন না। আমি আপনার অপেক্ষায় থাকবো। আপনি আসবেন তো ডক্টর? আমার ওপর রাগ করে থাকবেন না। ডক্টর মিষ্টির ওপর রাগ করে থাকতে পারে না ডক্টর। আপনি সত্যিই আসবেন তো? ড্রাইভারের হর্ন বাজানোর শব্দে ঈশার সঙ্গীত ফেরে। সে গাড়িতে গিয়ে বসে পড়ে। আর তাকায় না চৌধুরী বাড়ির দিকে। গাড়ি যখন ছেড়ে দেয়, আবার সে গাড়ির কাঁচ ভেদ করে গলা বের করে তাকায়। মনে হচ্ছে রেগে গর্জন করছে এবং কেউ ডাকছে তাকে মিষ্টি বলে। খান বাড়িতে গিয়ে উঠল ঈশা। গেট পেরিয়ে দরজায় কলিং বেল বাজতেই দরজা খুলে দিল মোনা, সম্পর্কে মামার বড় ছেলের বউ। মোনার মুখে হাসি ফুটল ঈশাকে দেখে, জাপটে জড়িয়ে ধরল। ঈশা ছাড়তেই বলল, বর্দা কোথায়? মামা মামি?
তার আওয়াজ শুনে দৌড়ে এলো তালহা বেগম। চোখ কপালে তুলে বলল, তুই এখানে? লাগেজ টাগেজ নিয়ে কোথা থেকে এলি? ঈশার সোজাসুজি জবাব, যেখানে বিক্রি করে দিয়েছিলে। তালহা বেগম ভড়কে যান। ঈশা ঘরে ঢুকে পড়ে, সোজা তার রুমে চলে যায়। রাত্রে যখন জহির মিয়া আসে তখন ঈশাকে দেখেই তার মাথা নিচু হয়ে যায়। বলে, আমাকে ক্ষমা কর ইস্যু, না হলে যে মরেও শান্তি পাবো না। ঈশা জাপটে ধরে মামাকে, কেঁদে কেঁদে বলে, আমাকে একটু থাকতে দেবে এখানে? জহির মিয়া যেন সাথে সাথে কেঁদে দেয়। ধরে আসা কণ্ঠে বলে, এসব কি বলছিস? তুই থাকলে থাকবি, কি হয়েছে? কোনো সমস্যা? ঈশা কাউকে কিছু বলে না, শুধু কাঁদে। বলে, আমাকে একটু আশ্রয় দাও, আমার আর কিছুই চাই না। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই মামা। জহির মিয়ার চোখ ভিজে ওঠে। তালহা বেগমের দিকে দেখে তাকায়। ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই মাথা উঁচু করে থাকবি এ বাড়িতে। কেউ কিছু বললে আমাকে বলবি, তাকেই বের করব আমি। চৌধুরী বাড়ির পুত্রবধূ ঈশা মানিয়ে নেয় খান বাড়িতে। খাওয়া দাওয়ার অনিয়মে নির্ঘুম রাত কাটার ফলে সে অসুস্থ হয়ে পড়ে দিনকে দিন। পার হলো 2 মাস। শাড়ি পরে বেড়ালে তালহা বেগম কথা শোনায়, শাড়ি কেন পরতে হবে এইটুকু একটা মেয়ে? তখনই তার কানে বেজে ওঠে ডক্টরের বলা কথাটি, শাড়িতে তোমায় খুব মিষ্টি লাগছে মিষ্টি। ঈশা হাসে, বলে, ডক্টর যদি হুট করে চলে আসে, আমাকে যদি শাড়ি পরা অবস্থায় না দেখে খুব রাগ করবে। আমি শাড়িই পরবো। এক মন কেমন করা সন্ধ্যা নামলো। তখন শীত শুরু হয়েছে। শীতে ঠকঠক করে কাঁপছে ঈশা। শাড়ি দিয়ে নিজেকে ঢেকে তারপরেও সে বাইরের উঠানে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। গেট দিয়ে এসে কাউকে আসতে দেখলো না। আজ তার খুশির দিন। কারণটা অন্যরকম। তালহা বেগমের ধমকে সে ঘরে ঢুকে গেল, কিন্তু উত্তেজনা কমলো না। এভাবে সেই রাতটা নির্ঘুম কাটলো। তার পরের দিনটাও সেভাবেই কাটলো। প্রায় 1 সপ্তাহ এভাবেই পার হলো। চৌধুরী বাড়ি থেকে কোনো খোঁজ না আসায় সে চিন্তিত হয়ে পড়ল। তার চিন্তার অবসান ঘটল তার 15 দিন পর। সাদা শার্ট প্যান্ট পরিহিত একজন লোক তার হাতে একটি পেপার আর একটি চেক ধরিয়ে দিয়ে গেল। একে একে 3টি ধাক্কা খেল ঈশা। 3টির মধ্যে একটি হলো টাকার চেক, অন্যটি ডিভোর্স পেপার, আর অন্যটি খুবই ব্যক্তিগত। কোন ধাক্কা সামলাবে ঈশা? ঠিক সে জায়গায় সে ধপ করে বসে পড়ল। খামটি খুলে সে হাতের মুঠোয় নিয়ে মুচড়ে ফেলল। ছি ছি বলতে বলতে সে জ্ঞান হারায়। তার জ্ঞান ফিরে হসপিটালের বেডে আজিজ চৌধুরীকে দেখতে পায়। আজিজ চৌধুরীর ঠোঁটের কোনায় হাসি। ঈশা ঘৃণা নিয়ে বলে, আমি মানি না, ডিভোর্স পেপারে থাকা সইটা ওনার। আজিজ চৌধুরী হেসে বলেন, বিশ্বাস না হলে কিছুই করার নেই, সইটা আদিই করেছে, হোক অজ্ঞানে কিংবা সজ্ঞানে। তাছাড়া ডিভোর্স পেপারে তুমি সই করলে কি না করলে তোমাদের বিয়ের শর্ত যেমন ছিল তেমনই হয়েছে। জহির মিয়া মাথা নিচু করে থাকে, বলে, ইস্যুরে, এই বিয়েটার কোনো মানে নেই, তুই সই করে দে, তোকে আমরা ভালো একটা ছেলে দেখে আবারও বিয়ে দেব। ঈশা হো হো করে হাসে, বলে, ভালো ঘরেই তো দিয়েছিলে, সম্ভ্রান্ত বাড়িতে বিয়ে দিয়েছো, আর চাই না, সব চেনা হয়ে গেছে। রাগে ক্রোধে অভিমানে ঈশা সই করে দেয় ডিভোর্স পেপারে। এই সই দেওয়া যে না দেওয়া সেই একই। তার এখন এসব ভাবার সময় নেই। তাকে এখন বাঁচতে হবে, নতুন করে বাঁচা শিখতে হবে। ডক্টরের আশা ছাড়াই বাঁচতে হবে। ডক্টর ভুলে গিয়েছে মিষ্টিকে। রাস্তার পাশে ডক্টর বিরাট টেডি বিয়ার পাশে নিয়ে বসে থাকে বেঞ্চে। আস্তে আস্তে ধোঁয়াশা হয়ে যাচ্ছে মিষ্টি নামক মেয়েটির সব স্মৃতি। কি আজব, সে টেডি বিয়ার নিয়ে কেন বসে থাকে? সে কি ছোট বাচ্চা? মিষ্টি মিষ্টি ডাকা টিয়ে পাখিটি কার? মিষ্টিই বা কে? বিছানা থেকে হেলে পড়ে তার মাথা, জড়িয়ে ধরে টেডি বিয়ারকে। কোনো এক চিন্তায় ডুব দেয় ডক্টর। টেডি বিয়ারকে ছাড়া তারা তো খালি খালি লাগে কেন? বুকটাই খালি খালি লাগে। ঈশা নিজের ভাবনায় নিজেই হাসে। ডক্টরের সেসব ভাবার সময় কই? কি সব উলটপালট ভাবছে সে। তালহা বেগম তার হাতের চুড়ি নোজপিন খুলে নিল, সব শাড়ি নিয়ে ফেললো। বড় ছেলে রিকুকে দিয়ে সালোয়ার কামিজ নিয়ে আসলো, ছুঁড়ে মারলো ঈশার দিকে। ঈশা মেনে নিল সবার সব শর্ত। নিজের জীবনটা এবার সেভাবেই চলুক, তার তো কোনো হাত নেই। সে আর কিছুই পাওয়ার আশা করে না, কারো কাছে ফেরার আশাও করে না। তার শরীর ধীরে ধীরে অসুস্থ হয়, সে শয্যাশায়ী হয়ে ওঠে। খাওয়া দাওয়াতে অরুচি বাঁধে। তালহা বেগম তার সাথে খ্যাঁক খ্যাঁক শুরু করে, সাথে মুনার সাথেও। মুনার দোষটাও তার নিজের তৈরি করা নয়, প্রকৃতির লীলা খেলা। অসুস্থ শরীরে টালমাটাল পায়ে ঈশা চলে যায় ছাদে। রেলিংবিহীন ছাদ থেকে তার লাফ দিয়ে জীবনটা এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু না, তাকে বাঁচতে হবে। প্রতিনিয়ত ধুঁকে ধুঁকে মরতে হবে, আবার বেঁচে উঠতে হবে, নিজের জন্য না হলেও বাকিদের জন্য। সে ছুটে গিয়েছিল চৌধুরী বাড়িতে। বাড়ির দারোয়ান বলে দিল তারা কবে ফিরবে নিশ্চিত নয়। আদি আদেও ফিরবে কিনা তাও ঠিক নেই। তখন আদির চলে যাওয়ার 5 মাস মাত্র। সেসব মনে পড়তেই ঈশার আবারও কান্না পেল। সপরিবার ইন্ডিয়া চলে গেল। রায়নার সাথেও দেখা করা হয়ে উঠল না। হাতে থাকা পাঞ্জাবিটি বুকে চেপে ধরল ঈশা।
কান্না জলে পাঞ্জাবি ভিজে গেল। বহুদিন পর ঈশা মুখ ফুটে আওয়াজ করে ডাকলো ডক্টর বলে। আপনার দেখা কি কখনো পাবো না আমি? কবে ফিরবেন আপনি দেশে? কোনো দিন কি ফিরবেন না? ফেরার কারণও দেখছেন না। মিষ্টিকে কি করে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারেন আপনি? মিষ্টি যে আপনাকে ভুলতে পারছে না। আমার সাথে কেন এমনটা হলো ডক্টর? আমি আপনার সাথে ভালো থাকতে চেয়েছিলাম, আপনার পাশে থাকতে চেয়েছিলাম, আপনার সাথে সারাটা জীবন একসাথে পথ চলতে চেয়েছিলাম। ডক্টর আদি চৌধুরীর পার্মানেন্ট পেশেন্ট হতে চেয়েছিলাম, কিন্তু সেই আপনি আমায় রোগী বানিয়ে গেলেন। সুস্থ হওয়ার ঔষধ বলে গেলেন না। আপনি জানেন ডক্টর আমার কিচ্ছু ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, হাসতেও ভালো লাগে না। আপনি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না ডক্টর। এ আমার কি সর্বনাশ করে গেলেন আপনি? আমি কি করে বাকিগুলো দিন কাটাবো? নতুন করে সব কি শুরু করব? ডক্টর শব্দটা যে আমার মস্তিষ্কে একেবারে গেঁথে গেছে, আর ডক্টর নিচেই আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। এ থেকে আমার বাঁচার উপায় কেন বলে গেলেন না ডক্টর? এ কেমন শাস্তি দিলেন আমায়? হুট করে কি একদিন চলে আসতে পারেন না? আচমকা সবাইকে চমকে দিতে পারেন না? মিষ্টি বলে ডেকে উঠতে পারেন না? কেন এত বড় শাস্তি দিলেন আমায়? কেন? তালহা বেগমের চেঁচামেচি শুনে চোখ মুছল ঈশা। এখানে এই অবস্থায় দেখলে তাকে খুব বকবে মামি। তার কথা অনুযায়ী নতুন করে বকুল ফুলের গাছ লাগিয়েছে জহির মিয়া। সামান্য গাছই তো তার ভাগ্নির আবদার। ঈশা তাকিয়ে থাকে বকুল গাছটির দিকে। গাছটি কখন বড় হবে, কখন ফুল দেবে, কখন সুগন্ধ ছড়াবে? এভাবে সময় গড়ায়, মাস গড়ায়, তারপর বছর গড়ায়। এভাবে 3টা বছর গড়ায়। 3টা বছর। বর্তমান। মেয়েটি বকুল ফুল কুড়িয়ে নেয় ওড়নার আঁচলে। তালহা বেগমের ডাকে দৌড়ে দৌড়ে চলে আসে রুমে। ফুলগুলো সে নিজের বিছানার চাদরের উপর রেখে দৌড়ে ঢুকে পড়ল রান্নাঘরে। তালহা রুষ্ট হয়ে বললেন, কাজ করিস না, জোর করব না, কিন্তু এত বড় মেয়েকে আমি কি নিজে হাতে খাইয়ে দেব? এত ন্যাকামির সময় কই বাপু? ঈশা অবাক হয়ে বলল, আমি খাইনি মামি। তালহা তেলে বিঘনে জ্বলে উঠে বললেন, নিজে খেয়েছে কিনা নিজেই জানে না, আমাকে নাকি জিজ্ঞেস করছে। মুনা হেসে এগিয়ে আসলো, প্লেটে করে খাবার বেড়ে দিয়ে বলল, মাও সবার খোঁজ খবর রাখে, শুধু নিজেরটা ছাড়া। ঈশা মাথা নামিয়ে হেসে বলল, সবার কই রাখলাম। মুনা কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর ঈশার হাতে প্লেট ধরিয়ে দিয়ে বলে, যা খেয়ে নে। ঈশা প্লেট নিয়ে এগোয়, আবার পিছু ফিরে বলে, রিপুদা কখন ফিরেছে মামি? আমার আর তর্স হয়েছে না। তালহা বেগম চ্যানচ্যান কণ্ঠে বলল, তর্স হয়েছে না ঢোল নিয়ে নাচা শুরু করো। মাঝ রাস্তায় আছে, উনি তো ছেলেকে দেখে মোবাইলও কোথায় ফেলে দিয়েছে মনে হয়, ফোনও ধরছে না। ঈশা ভাতগুলো পানি দিয়ে গেলল। আজ তার সবচাইতে খুশির দিন। খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকতেই তার চক্ষু চড়ক গাছ। কাঁধ অব্দি গোল করে কাটা চুল, ধবধবে ফর্সা ছোট্ট মেয়েটি তার সব বকুল ফুল মাটিতে ছোট্ট ছোট্ট করে হাত দিয়ে ঝেড়ে ফেলছে। পায়ের নিচে দেওয়া একটি মোড়ার উপর দাঁড়িয়ে হাত দিয়ে ঝেড়ে ফেলছে বকুল ফুলগুলো। ঈশার হাসি পেল, রাগও হলো। তার উপস্থিতি টের পেতেই মেয়েটি ঠোঁট ফুলিয়ে বলল, ফিপি ডাটি। ঈশা কোমরে হাত দিয়ে দাঁড়ালো, বলল, আম্মাকে ডাকবো? তুমি ফিপির ওপর ফুলগুলো ফেলে দিয়েছো পরি। পরি রাগ করে মোড়া থেকে নিচে নেমে এলো, হাঁটতে গিয়ে ধপ করে আবারও পড়ে গেল। ঈশা আটকে উঠে ধরতে যেতেই পরি উঠে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। ঈশাও পিছু পিছু গেল। মোনাকে জড়িয়ে ধরে পরি কাঁদলো, অভিযোগ করলো, মাম্মা, ফিপি ফিপি। কথাগুলো স্পষ্ট নয় তার, তাই বাকিগুলো বলতে পারলো না। তালহা তেড়ে এলেন, পরীকে কোলে নিয়ে শান্ত করতে করতে বলল, এই বজ্জাতকে আমি খুব মারবো। দাদুমণি, আর কেঁদো না। ঈশা লুকিয়ে হাসে, হাত বাড়িয়ে বলে, পরি ফিপির কাছে আসো, চকলেট দেব, আমরা দুজন মিলে চাচুকে আনতে যাব। যাবে? পরি তালহা বেগমের কাঁধে মুখ চেপে ধরে, চিৎকার করলে কাঁদে। মুনা এসে বলে, তোর কি আর কোনো কাজ নেই রে ইসু? আমার মেয়েকে কাঁদানো ছাড়া আর কোনো কাজ নেই তোর? ঈশা খিক করে হেসে দেয়, বলে, তোমার মেয়ে ছাড়া ঝগড়া করার জন্য আর কে আছে? মুনা মাথা নাড়ালো। ঈশা হাসতে হাসতে পা বাড়ালো নিজের রুমে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে। ঈশা ছাদের এক কোণায় দাঁড়িয়ে রইল। তার পরনের নীল কমলা রঙের ওড়নাটা মৃদু মৃদু হাওয়ায় দুলছে। সে বিভোর এক অন্য জগতে। পরীক্ষা নিয়ে সে খুব চিন্তিত। গতবার অমনোযোগী হওয়ায় 2nd ডিভিশন পেয়েছে। এবার তাকে যে করেই হোক 1st ডিভিশন পেতে হবে। এই লেখাপড়াটাই এখন তার একমাত্র সম্বল। এই সম্বলটা আঁকড়ে ধরেই তার লড়াই। তাকে এই লড়াইয়ে জিততেই হবে। রিপুদার মুখ উজ্জ্বল করতে হবে। বকুল গাছের দিকে চোখ গেল তার। সে বকুল ফুলগুলো একটি একটি গুনতে চাইল। গুনতে গুনতে চোখ আটকে গেল তার। হালকা ছাই রঙা শার্ট পরা একজন সুদর্শন যুবকের পেছনে দেখতে পেল মামা আর রিপুদাকে। তার মানে ছেলেটি রিপুদা। রিপুদাকে তো চেনাই যাচ্ছে না। সে আর কিছুই ভাবল না। টালমাটাল পায়ে নেমে এলো ছাদ থেকে, গিয়ে থমকে দাঁড়ালো ছেলেটির সামনে। ছেলেটি মোনার সাথে কথা বলা শেষ করে তাকায় মেয়েটির দিকে।
অবাক চোখে তাকাতে থাকে। মেয়েটির হাঁপাতে থাকা দৃশ্য দেখে আওয়াজ করে হেসে দেয়, ইসুরানি। ঈশা রিপুকে কথা বলতে দেয় না, ঝাপটে গিয়ে জড়িয়ে ধরে। খুশিতে তার চোখ গোল জল বেরিয়ে আসে। সে আর কিছুই ভাবল না, টালমাটাল পায়ে নেমে এলো ছাদ থেকে, গিয়ে থমকে দাঁড়ালো ছেলেটির সামনে। ছেলেটি মুনার সাথে কথা বলা শেষ করে তাকায় হাঁপাতে থাকা মেয়েটির দিকে, অবাক চোখে তাকিয়ে থাকে। মেয়েটির হাঁপাতে থাকা দৃশ্য দেখে আওয়াজ করে হেসে দেয়, ডাকে, ইসুরানি। ঈশা রিপকে কথা বলতে দেয় না, চাপটে গিয়ে জড়িয়ে ধরে। খুশিতে তার চোখ গলে জল বেরিয়ে আসে, শেষমেশ কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে ভিজিয়ে দেয় রিপুর শার্ট। রিপু কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তার ইস্যু। তারপর দুষ্টুমি সুরে বলে, কি করছিস, সবাই দেখছে। বিদেশি সুন্দর ছেলে দেখে ঝাঁপিয়ে পড়ছিস, ছি। সাথে সাথে ঈশা ছেড়ে দিল, ডুকরে কেঁদে উঠে বলল, তুমি আসতে না আসতেই আমার সাথে শুরু করে দিয়েছো। রিপু হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে সে নিজে থেকে থেমে যায়, বলে, তুই কত বড় হয়ে গেছিস শিশু। আমি যখন যাচ্ছিলাম তখন তো অনেক পিচ্ছি, যদিও তুই কোনো কালেই পিচ্ছি ছিলি না। ঈশা হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, মামি ফুলে ফেঁপে আছে, তুমি মামির সাথে আগে কথা বলে নাও, তারপর বাকি কথা। রিপু হাসলো, বলল, তুই তো আরো বড় হয়ে গিয়েছিস। ঈশা খুশির কারণে কথা বলতে পারে না। রিপু একে একে সবার জন্য আনা জিনিস সবার হাতে তুলে দেয়, মা, বাবা, ভাই, মোনাকে, এমনকি পরীকেও। পরী তাকে দেখলেই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে, কিন্তু যখন চকলেট দিল এক লাফে কোলে উঠে পড়ল। রিপুর গালে লালা ঢলে দিল। রিপু মোনার কোলে দিয়ে ফেলল। ঈশার দিকে তাকিয়ে এগিয়ে গেল, সবার সামনে বের করলো ইয়া বড় একটা টেডি বিয়ার। ঈশা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হলো। তাকে কিছু বলতে না দিয়ে রিপু বলল, তুই দুষ্টুমি করে বললে, আমি ঠিক নিয়ে এসেছি তোর টেডি বিয়ার, তুই খুশি হয়েছিস? ঈশা যেন কেঁদে দিল, হাত বাড়িয়ে নিল। রিপু আবারও বের করলো অন্য একটি জিনিস। উপস্থিত সবাই একে অপরের দিকে চাওয়াচাই করলো। রিপু প্যাকেট ছাড়িয়ে বের করলো লাল টকটকে একটা বেনারসি। ঈশা চোখ বড় বড় করে তাকালো, সেও তাকালো। সবাই চোখ বড় বড় করে তাকায়। রিপু তার চোখের ভাষা আড়াল করে ফেললো মুহূর্তে, বলল, আরে তোর বিয়ের শাড়ি, আর শাড়ি কেনা লাগবে না, তোর বরের টাকা বাঁচিয়ে দিলাম, কি বলিস? ঈশা কোনো কথা বলে না, শাড়িটা হাতে নিয়ে এক ছুটে চলে যায় নিজের রুমে। তার কানে বেজে ওঠে বিয়ে বর। বহুদিন পর, হ্যাঁ বহুদিন পর সে বালিশে শুয়ে পড়ে। মাথায় যন্ত্রণা শুরু হয়েছে, সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই সেই টেবিলে খাবার রাখা দেখতে পায়। মনে মনে বলে, আসার সাথে সাথে শুরু করে দিলে রিপুদা। খেয়ে নিয়েছে যখনই ঘুমাতে যায় তখনই চোখে পড়ে ওই টেডি বিয়ার আর শাড়ি। কি আশ্চর্য, তার কারণে অকারণে হাসি পাচ্ছে। আলতোভাবে সে টেডি বিয়ার আর শাড়িটা হাতে নেয়। ধীর পায়ে হেঁটে ঝলমল করা ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ায়। আজ কেন জানি তার মনে হচ্ছে বকুল ফুলগুলো আজ বেশি সুগন্ধ ছড়াচ্ছে। সে আকাশের দিকে মুখ করে তাকায়, সাথে সাথে দু চোখের কোনা ভেসে দুপোঁটার জল গড়িয়ে চিবুক অব্দি পৌঁছালো। আজ অনেক দিন পর, অনেক মাস ডক্টর নামক মানুষটির কথা মনে পড়ল তার। যদিও সে শয়নে স্বপনে থাকে, তারপরে বহুদিন সে হালকা আওয়াজ করে ডাকলো, ডক্টর, মনে আছে মিষ্টিকে? আজ মনে হলো ডক্টর শব্দটি শোনা যাচ্ছে চারপাশে। ঈশা মনে করার চেষ্টা করলো ডক্টরের চেহারা, ডক্টরের চাহনি, ডক্টরের হাসি আর তার স্পর্শ। তার মনে পড়লো ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটল। সে পরক্ষণে ব্যঙ্গ করে বলল, আমি আপনাকে আর চাই না। বলা শেষ করতে না করতেই সে আবার হাসলো। হাসি ডিমিয়ে কান্না চলে আসে। শাড়ির ভাঁজ খুলে সে মাথায় দিল, টেডি বিয়ার বুকে চেপে ধরে। মিনমিন করে বলে, এই দুটোই আমার জীবন থেকে আমি হারিয়ে ফেলেছি ডক্টর। আপনাকে ভালোবাসার জরিমানা আমি দিয়ে দিয়েছি, আর কিছু বাকি নেই। রাতের আলো আধারিতে ছাদের আরেক কোনায় রেলিংয়ে হেলান দেওয়া ছেলেটি তো নির্ঘুম রাত কাটানোর জন্য ছাদে এসেছে। মেয়েটিকে দেখেই তার চোখ স্তব্ধ হয়ে গেল, তার চোখ আটকে গেল। সে ডুবে যায় ঘোমটা মাথায় দাঁড়িয়ে থাকা মায়াবী মেয়েটির মুখপানে। এ মেয়েটি তার কত মারবে তাকে, আর কত নিঃস্ব করবে। এবার কি একটু স্বস্তি মিলবে না? এবারও কি সে জানাতে পারবে না তার মনের কথা? এভাবে আর কতদিন, কত কাল এভাবে আর? দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে ঈশা। হাঁটুতে দুহাত দিয়ে সে জোরালো নিঃশ্বাস নিল। সূর্যি মামা তার দ্রুতি ছড়াচ্ছে ধীরে ধীরে। মানুষের সমাগম বাড়ছে, রাস্তাঘাট ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। তাকে ডিঙিয়ে যাওয়া ছেলেটি কিছু দূর গিয়ে পিছু ফিরে তাকালো। হাঁপাতে হাঁপাতে ডাক দিল, কি হলো ইস্যু, আর দৌড়াতে পারছিস না? ঈশার মেরুদণ্ডে হঠাৎ চিনচিন ব্যথা করে উঠল। সে বসে পড়ল ঘাসের ওপর, বলল, রিপুদা, আমি তোমার সাথে আর কখনো মর্নিং ওয়াকে বের হব না। রিপু হাসলো, এগিয়ে এসে ঈশার কাছে হাঁটু কেড়ে বসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আর আসিস না, এখন উঠে পড়। মা যদি দেখে এই অবস্থা, সর্বনাশ হয়ে যাবে। ঈশা উঠতে পারল না, ব্যথা ক্রমশ বাড়ছে।
সে চোখ বন্ধ করে বলল, কিছুক্ষণ বসি না, তারপর যাব। রিপ বসে পড়লো ঈশার পাশে। ঈশা যন্ত্রণাদগ্ধ মুখটা দেখতেই বুকটা ধক করে উঠল। কণ্ঠে এক রাস উৎকণ্ঠা মিশিয়ে জানতে চাই, ঈশা তুই ঠিক আছিস? কি হয়েছে? ঈশা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, তেমন কিছু না, পিঠে একটুখানি ব্যথা করে উঠল। অনেকদিন পর দৌড়েছি তো, তাই হয়তো। ঈশা চোখ মেলে তাকালো রিপের দিকে, হেসে বলল, চিন্তা করো না, তেমন কিছু হয়নি। রিপ অন্যদিকে মুখ করে বলল, কে জানে, তুই তো আজকাল কোনো কিছুই শেয়ার করিস না আমার সাথে। ঈশা রিপের মুখের দিকে তাকায়, ভ্রু কোঁচকে তাকায়। ওড়নার আঁচল দিয়ে রিপের মুখ মুছে দিতে দিতে বলে, কিভাবে ঘেমে গিয়েছো তুমি রিপুদা, ওদিকে ফিরো তো। একটুখানি অভিমানে দগ্ধ হওয়া মনটা আবারও প্রশান্তিতে ছেয়ে গেল। রিপ তাকিয়ে থাকলো মেয়েটার মুখটার দিকে। আজকাল সে প্রচন্ড খাপছাড়া হয়ে যাচ্ছে। তার এভাবে তাকিয়ে থাকা দেখে ইস্যু কিছু বুঝে যাচ্ছে না তো? বুঝলে তো ভালো, কিন্তু এ মুহূর্তে রিপের মনে হচ্ছে না মেয়েটি কিছুই বুঝতে পারছে কিংবা পারবে। তার জন্য ছেলেটির এত চিন্তা, এত উৎকণ্ঠা, এত সব কিছু। ছেলেটার আড়ালে যে ভালোবাসাটা লুকিয়ে আছে, মেয়েটা তা কখন বুঝবে? কখনো কি ও বুঝবে না? বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তালহা বেগম অবাক চোখে তাকালেন রিপ আর ঈশার দিকে। কিছুটি না বলে ঈশাকে টেনে ভিতরে নিয়ে গেলেন। রিপ বলল, মা, ওর কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে গেছি। তালহা ধমক দিলেন, বললেন, তুই চুপ থাক। ঈশা রুমে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তালহা চেঁচিয়ে বললেন, আজ যদি ব্যথায় কান্নাকাটি করিস তাহলে খবর আছে তোর। আমি কি তোর কমলা কাটি? ঈশা চোখ বন্ধ করে শুয়ে থাকলো। ব্যথা ক্রমশ বাড়তে থাকলো তার। অনেকক্ষণ পর আর সইতে না পেরে ডুকরে কেঁদে দেয়, আবার চেপেও রাখে। আওয়াজ সামান্য শুনে যায় তালহা। চোখ পাকিয়ে দেখে বলে, এই তুই কাঁদছিস? ঈশা ধরে আসা কণ্ঠে বলে, মামি দয়া করে চিল দিও না, আমি কিছুক্ষণ শুয়ে থাকি, ভালো হয়ে যাবে। মুনা আসতেই ঈশাকে এভাবে পড়ে থাকতে দেখে বলে, তোর কি ব্যথা উঠেছে ঈশা? গরম পানি দেব? ঈশা হাত নাড়ায়, মাথা ঘুরিয়ে নেয়। কেউ বুঝে না তার কষ্ট হচ্ছে, তারপরও তারা প্রশ্ন করে যাচ্ছে। এভাবে দৌড়ানোটা ঠিক হয়নি। এরকম ব্যথা করবে জানলে সে কখনোই দৌড়াতো না। সন্ধ্যা নামলো। ঈশাকে কয়েকবার দেখতে এলো রিপ। হাজারটা প্রশ্ন ছুড়ে দিল, বড় ডক্টরের কাছে নিয়ে যাবেও বলল। কিন্তু ঈশা নাছোড় বান্দা, সে কোনো ডক্টরের কাছে যাবে না। ব্যথাটা সবসময় করে না, মাঝে মাঝে করে, খুব সামান্য ব্যথা। অন্যদের কাছে এই ব্যথা সামান্য ব্যাপার। সে হয়তো সহ্য করতে পারছে না। গুটি গুটি পায়ে হেঁটে আবারও হোঁচট খেয়ে পড়ে আসলো ঈশার কাছে। ঈশা তখন ভাঙা সোফাটাতে মাথা হেলিয়ে বসেছে। পরীর কপালের কাছে আঙুল দিয়ে চুলকায়। চোখ পিটপিট করে মাথা হেলিয়ে তাকায় ঈশার দিকে। ঈশা শুধু চোখ মেলে তাকায় পরীর দিকে। যখন দেখলো ঈশা কোনো কথা বলছে না, তখন ঈশার গায়ের ওপর উঠে পড়ল বেয়ে। ঈশা বলল, কি করছো পরী? পরী চুপ থাকলো। ঈশার গায়ের ওপর উঠে মুখের সাথে মুখ লাগিয়ে রাখলো। তারপর ঈশার গালে গাল লাগিয়ে আম আম ছন্দ তুলে শব্দ করতে লাগলো। ঈশার গালে লালা লেপটে গেল তার। ঈশা চোখ বন্ধ করে রইল। সে টের পেল তার চোখের কোণা ভিজে উঠেছে। পরীকে বলল, ফিপি ব্যথা পাচ্ছে পরী, নেমে পড়ো। পরী কথা শুনল না। ঈশার ধমক খেয়ে ঈশার ঘাড়ে মুখ গুঁজে রাখলো। ঈশা উঠাতে না চেয়েও পারল না, শক্ত করে ধরে পেঁচিয়ে রাখলো। তারপর কাঁদতে লাগলো। ঈশার সম্বিত ফিরতেই বুঝতে পারলো কাজটা ঠিক হয়নি। পরী এখনো ছোট বাচ্চা। সে ডাকলো, পরী, ফিপির কথা শোনো, আর কেঁদো না। ফিপি চকলেট দেবে, প্রমিস। পরী মাথা তুলল। ডাগর ডাগর ঘোলাটে চোখ দুটো লাল টকটকে। ঈশা ভরকে গেল। এ মেয়েটার রাগগুলো এমন কেন? নীরবে রাগ দেখায়, কার সাথে যেন মিলে যায়। পরী ঈশার গালে গাল লাগিয়ে দিয়ে শব্দ করলো, পাপ্পি পাপ্পি। ঈশা বুঝতে পারলো পরী কি চাই। পরে মুখে আদর দিয়ে বলল, হয়েছে, পাপ্পি দিয়েছি, এবার ভালো মেয়ের মতো মাম্মার কাছে চলে যাও। পরী নামলো না। ঈশার বুকে মাথা রেখে চেপে গেল। মাথা নেড়ে বুঝিয়ে দিল সে কোথাও যাবে না, ঈশার কাছেই থাকবে। ঈশাও আর যেতে বলল না। কিছুক্ষণ পর পরী ঘুমিয়ে যাওয়ার নির্দেশ হিসেবে নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেল। ঈশা হাসলো, মাথায় হাত বুলিয়ে দিল। দুজনেই এভাবে ঘুমিয়ে গেল। রিপ পরীকে নিতে এসেই এই দৃশ্য দেখে অবাক হলো। এটি অদ্ভুত সুন্দর দৃশ্য মনে হলো তার। সে ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। তারপর পরীকে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। ঈশাকেও শুইয়ে দিল। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে সে মৃদু হাসলো। তারপর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে পড়ে। ওই ঘুমন্ত মোহনীয় মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাধ্যি নেই তার। সে খুন হয়ে যাবে, প্রতিনিয়ত হচ্ছে। কে জানে কোন দিন একেবারে নিঃশেষ হয়ে যায়। লাল, নীল, হলুদ, নানা রকম কালারের লাইটিং। পুরো চৌধুরী বাড়িতে মানুষের সমাগম। কালো সাদা মিশেল ড্রেস পরিহিত অনেকগুলো ছেলে হাতে ছোট ছোট ট্রেতে করে সার্ভ করছে নানা ধরনের পানীয়। এক একজনের রুচি এক এক রকম। রান্নাঘরে ব্যস্ত রায়না। ছেলের জন্য নিজ হাতে সে পায়েস রাঁধছে। ছেলের বছর 5 বছর পূর্ণ হলো।
এই 3টে বছরে অনেক কিছু পাল্টেছে চৌধুরী বাড়ির কিছু মানুষের স্বভাব, অভ্যাস, রুচি। দূর হয়েছে তার একাকিত্ব ছেলেকে পেয়ে। ছেলে রেহান তার নিজের ছেলে নয়। এই ছেলেটাকে 2 বছর থাকাকালীন সে দত্তক নিয়েছে। রেহান এখন চৌধুরী বাড়ির সকলের চোখের মণি। তার জন্মদিন উপলক্ষে নানা রকমের লোকের সমাগম। অথচ বাবা নামক মানুষটিকে সে যখন কোথাও দেখলো না, তার বড্ড মন খারাপ হলো। নেশাখোর, নারী আসক্ত আফির খেয়াল নেই আজ তার ছেলের জন্মদিন। সে তার আর ছোট ভাইয়ের বন্ধুদের সাথে মজা মস্তিতে নিমজ্জিত, মাতাল হয়ে ঢুলছে। রায়নার আজকাল আফির কাজকর্ম দেখলে কষ্ট লাগে না। তার তো একটা ফুটফুটে ছেলে আছে, আর কি লাগে। আফির একটু দয়া, সহমর্মিতা সে এখন আর চায় না। তার পৃথিবী জুড়ে এখন শুধু মুখরিত হয় রেহান নামটি। আলিয়া আর আজিজ চৌধুরী নাতির হাতে বড় বড় গিফটের বক্স তুলে দেয়। রেহান খুশি হলো। একে একে অনেকের গিফট জমা হলো, কিন্তু সেই গিফটগুলোর দিকে ফিরেও তাকালো না রেহান। বাবা আর চাচু কি তাকে গিফট দেবে না? কোথায় তারা? জন্মদিনের শুভেচ্ছা আনতে চারপাশ মুখরিত হলো। কেক কাটা হলো, নাচ গান হলো। সবাই যখন উল্লাসে ব্যস্ত, তখনই চুপি চুপি চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে একটি ছেলে। গিফটের বক্স মুখের সামনে রেখে শুভেচ্ছা জানায় রেহানকে। রেহান চমকে তাকায়। সাথে অনেকে। কোনো একটি টিয়ে পাখির ডাক ভেসে আসে, হ্যাপি বার্থডে প্রিন্স, হ্যাপি বার্থডে। মিনির ডাকে সবাই হাসে। রেহান দৌড়ে যায়, জাপটে জড়িয়ে ধরে ছেলেটিকে। অভিমানী কণ্ঠে বলে, চাচু আমার গিফট, দেরি কেন? ছেলেটি গিফট ধরিয়ে দেয় রেহানের হাতে। রেহান চাচুকে শক্ত করে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলে, লাভ ইউ চাচু। ছেলেটি হাসে নিঃশব্দে, বলে, লাভ ইউ টু মাই প্রিন্স। মিনি ডানা ঝাপটাই, ডাকে, লাভ ইউ লাভ ইউ। ছেলেটি এদিক ওদিক তাকায়। রেহানকে বলে, ম্যাডাম কোথায়? রেহান জিজ্ঞেস করে, আইমি আন্টি। ছেলেটি মাথা নাড়িয়ে বলে, ইয়া। রেহান জবাব দেয়, ছাদে যেতে দেখেছিলাম, ছাদেই আছে হয়তো। রেগে আছে? রেহানের দুষ্টুমি বুঝতে পারে ছেলেটি, মাথায় চাপড় দিয়ে বলে, ম্যাডাম আজকাল কথায় কথায় রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হবে। বাই মাই প্রিন্স। রেহান হেসে দেয়, গলার স্বরটা খানিকটা উঁচু করে বলে, চাচু আইমি আন্টিকে আমার বৌমা করে কখন আনবে? ছেলেটি যেতে যেতে হাত নেড়ে বলে, ভেরি সুন। রেহান বেজায় খুশি হয়, দৌড়ে মায়ের কাছে চলে যায়। রায়নাকে জড়িয়ে ধরে বলে, মাম্মা আইমি আন্টি এবার আমার বৌমা হবেই। রায়না কথার ছলে জিজ্ঞেস করে, কে বলেছে? রেহান গিফট বক্স রাখতে রাখতে জবাব দেয়, চাচু বলেছে এক্ষুনি। সাথে সাথে রায়নার হাত থেকে খসে পড়ে চামচ। রেহান ভড়কে যায়, বলে, কি হয়েছে মাম্মা, এনি প্রবলেম? রায়না চট করে মাথা ঘুরিয়ে ফেলে, চামচ কুড়িয়ে নিয়ে বলে, নো প্রবলেম রেহান, এটা তো খুশির খবর। কখন হবে বলেছে? রেহান ভেবে বলে, না তা তো বলেনি, আমি জেনে নেব চাচুর কাছ থেকে, ওকে? রায়না সম্মতি দেয়। রেহান চলে যাওয়ার আগে রায়না তার হাত টেনে ধরে, কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দেয়। অনেকক্ষণ পর চেয়ে থেকে বলে, কষ্ট পেয়েছে কি আমার বাচ্চা? ড্যাড গিফট করেনি বলে? রেহানের মুখে অন্ধকার নেমে আসে। সে তা লুকিয়ে হাসি মুখে বলে, আমি অনেক গিফট পেয়েছি মাম্মা, বরং আমি গিফট করবো ড্যাডকে। ছাদেও করা হয়েছে লাইটিং এর ব্যবস্থা। ছাদের মৃদু মৃদু বাতাস মেয়েটির মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। দূরের সুপারি গাছগুলো মৃদুমন্দ দুলছে। দূর থেকে ভেসে আসছে কাঁঠাল পাকার গন্ধ। রেলিং এ দুহাত রেখে বিষণ্ণ মুখে দাঁড়ানো মেয়েটি কারো উপস্থিতি টের পেয়েও ঘাড় ঘুরিয়ে তাকায় না। ছেলেটি ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে নেয়, মেয়েটির পেছনে গিয়ে দাঁড়ায়। মেয়েটিকে ঘিরে রেলিং এ হাত রাখে। মেয়েটির কানের কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করে, মন খারাপ? এত গভীর গরম নিঃশ্বাস মেয়েটির কানের কাছে পড়ায় ধপ করে কেঁপে ওঠে মেয়েটি। জবাব দিতে পারে না। ছেলেটি প্রশ্নের উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করে, খুব বেশি কষ্ট দিলাম, চলে যাব? মেয়েটি এবার সাথে সাথে সামনে ফিরে মুখোমুখি হয় ছেলেটির সাথে। ছেলেটি শার্টের কলার ধরে তাকে টান দেয়, বলে, চলে যাওয়ার কথা বললে একদম মেরে ফেলবো। ছেলেটি নিঃশব্দে হাসে, বলে, আদি চৌধুরীর কপালটাই খারাপ, শেষমেশ তাহলে রাগী বউই ছুটবে। কান্না পাচ্ছে ভয়ে। মেয়েটির ছেলেটির চেহারার প্রতিক্রিয়া দেখে ভ্রু কুঁচকে তাকায়, হাসি আসলেও হাসে না। বলে, একদম ইয়ার্কি মারবে না আদি, আমি এখন একদম সেই মুডে নেই। ছেলেটি হাসে আবারও, তারপর গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে দেয় মেয়েটির দিকে। মেয়েটি তাকে কিছু বলতে না দেখে বলে, বিয়ে কবে করছি? ছেলেটি নির্বিকার ভঙ্গিতে চেয়ে থাকে। এক ঠান্ডা বাতাস মৃদুভাবে নাড়িয়ে দিল ছেলেটির চুল। ছেলেটি হাসলো। মেয়েটি চোখ রাঙিয়ে তাকালো, বলল, অযথা হাসবে না, আমার রাগ হয়। ছেলেটি আবারও হাসে, বলে, তোমার রাগ দেখলে বিয়ে করার শখ আমার গুটিয়ে যায় ইমি। মেয়েটি শার্টের কলার আরো জোরে ধরে টেনে বলে, এগুলো তো খুব সামান্য রাগ, এখনো রাগের দেখেছেন কি ডক্টর আদি চৌধুরী? বাকিগুলো তো বাকি আছে। ছেলেটি হাসে নিঃশব্দে। হাসতে হাসতে গলার এক পাশ উন্মুক্ত হয়। বাদামি রঙের দাগটি দেখে ভড়কে যায় আইমি। ছেড়ে দেয় শার্টের কলার।
আচমকা এমনটা করায় আদি অবাক হয়। জানতে চাই, কোনো সমস্যা এমি? মেয়েটি চোখ তুলে তাকায় ছেলেটির দিকে, বলে, গলার পাশে দাগটা কিসের আদি? কোথায় আঘাত পেয়েছো? আদি গলার পাশে হাত দেয়, বলে, ডোন্ট নো, ড্রপ দিস ম্যাটার। মেয়েটি চিন্তিত হয়ে তাকায়। ছেলেটি তার ফ্যাকাশে মুখখানা দেখে পকেটে হাত গুঁজে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করে, কে জানে, তুমি হয়তো কামড়ে টামড়ে দিয়েছো। মেয়েটি আকস্মিক এমন কথাই লজ্জা পায়, মাথা নামিয়ে এই প্রথম হাসে, বলে, যা, আমি কখন? ছেলেটি তার নতবদনের হাসির দিকে তাকায়, পরক্ষণে চোখ ফিরিয়ে অন্যদিকে। কি আশ্চর্য, সে মুগ্ধ হতে পারছে না মেয়েটির হাসিতে, হারিয়ে যেতে পারছে না, ডুবে যেতে পারছে না। হঠাৎ তার মনে হলো তার পিঠে কেউ মাথা রেখেছে, বুকের দুপাশে উদয় হলো দুটো হাত। সে তাকালো, ছুঁয়ে বলল, আমি আছি ইমি। মেয়েটি উচ্চারণ করে, আমিও আছি আদি, থাকবো। গভীর রাতে বাইরে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শোনা যাচ্ছে, সাথে ঝিঁঝি পোকার আওয়াজ। রাতের নিস্তব্ধতা কাটিয়ে সেই শব্দ তীব্রভাবে আঘাত হানছে ঈশার কানে। আচমকা তার ঘুম ছুটে যায়, সে কান চাপা দেয়, অদ্ভুত আওয়াজ করে ওঠে। বিছানা হাতড়ের কাউকে খুঁজে। কি আশ্চর্য, সে নিজেই বুঝে উঠতে পারছে না সে কাকে খুঁজছে। চট করে বিছানা থেকে সে নেমে পড়ে, মাথা চুলকে চুলকে পুরো ঘর হাঁটে, বলে, কি খুঁজছি আমি? দূরে উল্টে পড়ে থাকা টেডি বিয়ারকে সে দেখতে পায়। কাঁপা কাঁপা হাতে সেটি তুলে নেয়, ধুলোবালি ঝেড়ে। খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? শোনো, আমি একা কষ্ট দিইনি, কিন্তু ডক্টরেরও দোষ আছে জানিস, ডক্টরও দোষী। ডক্টর আমার কাছে ফিরে আসলে কি এত কিছু হতো? আমার সব কিছু আমার কাছে থাকতো, কোনো কিছুই আর হারাতো না। ডক্টরও চলে গেল, আর ফিরলো না। আমার শেষ সম্বলটুকুও আমি হারিয়ে ফেললাম। সব ডক্টরের দোষ, সব। আবল তাবল বকে মেয়েটি। বকতে বকতে টেডি বিয়ার বুকে চেপে শুয়ে পড়ে। গুনগুন করে কান্নার আওয়াজ ভাসছে পুরো ঘরটিতে। ঝাপসা ঝাপসা চোখে সে যখন চোখ তুলে তাকায়, তার পাশে সাদা ধপধপে পাঞ্জাবিটার বদলে শুয়ে আছে সেই পাঞ্জাবি পরিহিত একটি ছেলে। মেয়েটির কান্না থেমে যায়। সে নিজেকে একবার দেখে নেয়, ছেলেটিকে না ছুঁয়ে ডাকে, ডক্টর। ছেলেটি তার দিকে ফিরে না। সে আবারও ডাকে, এই ডক্টর। ছেলেটি তারপরেও ফিরে না। তার কান্না পায়, গলা ধরে আসে। তারপরও ডুকরে উঠে ডাকে, এই ডক্টর, কথা বলুন না। সাথে সাথে ছেলেটি তার দিকে ফিরে তাকায়, চোখ দুটো ঘন লাল, চোয়াল শক্ত। শান্ত কণ্ঠে অসহায় হয়ে ঘৃণা নিয়ে তাকিয়ে বলে। ছেলেটি তারপরও ফিরে তাকায় না। তার কান্না পায়, গলা ধরে আসে। তারপরে ডুকরে ডাকে, এই ডক্টর, কথা বলুন না। সাথে সাথে ছেলেটি তার দিকে ফিরে তাকায়, চোখ দুটো ঘন লাল, চোয়াল শক্ত। শান্ত কণ্ঠে অসহায় হয়ে ঘৃণা নিয়ে তাকিয়ে বলে, আই হেট ইউ মিষ্টি, আই রিয়েলি হেট ইউ। তুমি আমার সাথে নয়, তোমার আমার অস্তিত্বের সাথেও অন্যায় করেছো। তুমি অপরাধী মিষ্টি, আমি ক্ষমা করব না তোমায় কখনো, কখনো না। ঈশা ফুঁপিয়ে কেঁদে ওঠে, এলোমেলো ভাবে উঠে বসে, পুরো ঘরে চোখ বুলিয়ে ডাকে, ডক্টর, আপনি কোথায় চলে গেলেন? আপনি আমাকে ভুল বুঝলেন ডক্টর, আমার হাতে কোনো কিছু ছিল না। আমি অসহায় ছিলাম তখন, খুব অসহায়। আপনি না বুঝলে কে বুঝবে আমায়? কোথায় আপনি? বাইরে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে মেয়েটির সম্বিত ফিরে। সে নিজেকে আরো একবার দেখে নেয়, চোখের পানি হাত দিয়ে ছুঁয়ে বলে, আমি কাঁদছিলাম কেন? কে এসেছিল? ওপাশের মেয়েটিকে রাগিয়ে দিয়ে ছেলেটি ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। ফোনের ওপাশের মেয়েটিকে রাগাতে তার বেশ ভালোই লাগে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সে বের হয়ে আসে, তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এসে দাঁড়ায় আয়নার সামনে। হঠাৎ তার চোখ আটকে যায় গলার পাশে থাকা হালকা বাদামি রঙের দাগটিতে। কিছু বছর আগেও তো এই দাগটি ছিল না, হুট করে কোথা থেকে ভূমিষ্ঠ হলো? স্পট রিমুভার বের করে সে লাগিয়ে দেয়। তার মনে হলো সেই জায়গায় জ্বলছে। সেই তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে দাগ দেখে আওড়ায়, চলুক। বিছানায় শুয়ে পড়েছে, ঘুমে ঢুলু ঢুলু চোখ স্থির হয় একটি পুতুলের সামনে। এই পুতুলটি সে ইন্ডিয়া থেকে ফেরার সময় নিয়ে এসেছিল। পুতুলটি একটি মেয়ের অবয়ব, শাড়ি পেঁচানো। তাকে পুতুলটি কে দিল মনে পড়ছে না। বাবা বলেছিল সে নিজেই পছন্দ করে নিয়েছিল এই পুতুলটি। এমন একটি উদ্ভট পুতুল সে কেন কিনবে? মা বাবা ফেলে দিতে বলেছিল, কিন্তু সে ফেলে দেয়নি। অন্য যাই হোক, পুতুলটি বেশ কিউট, তার পছন্দ হয়েছে, তাই সে ফেলে দেয়নি, সাজিয়ে রেখেছে নিজের বিছানায়। কি আশ্চর্য, বিছানায় কোলবালিশ না রাখা ছেলেটির অর্ধেক বিছানা জুড়ে রয়েছে এই পুতুলটি। সে নিজের কাজে মাঝে মধ্যে নিজেই অবাক হয়। পুতুলটিকে সে যখন ভালোভাবে পর্যবেক্ষণ করে তখন দেখতে পায় তার পরনে লাল টকটকে একটা শাড়ি, মাথার চুলগুলো যেন লেপ্টে আছে কাঁধ পর্যন্ত, গলা, কপাল, মুখের আশেপাশে। চুলগুলো কোমর অব্দি লম্বা, চোখ দুটো রাঙানো, চোখে মোটা করে কাজল দেওয়া। ছেলেটি হাসলো, বলল, ডল, লুক লাইক ইমি। আকাশে মেঘের ঘনঘটা, বিরতিহীনভাবে বৃষ্টির ফোঁটা পড়ছে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ঈশার। ক্লাস শেষে বাসায় ফিরবে কিভাবে? ছাতাও নিয়ে আসেনি। বিরক্তি বাড়ছে তরতর করে। আশ্চর্যজনকভাবে তার রাগ লাগছে প্রকৃতির ওপর।
বৃষ্টি নামার আর সময় পেল না। কয়েক বছর আগেও বৃষ্টি বিলাস করার ইচ্ছে থাকলেও এখন আর তার ইচ্ছে হয় না, মাথায় আসে না। এমন একটা বৃষ্টির দিনে সে ভিজতে চেয়েছিল তার ডক্টরের সাথে। ডক্টরের চোখে চোখ রেখে সে হারিয়ে যেতে চেয়েছিল দূর দূরান্তে। ডক্টর তার চোখে চোখ রেখে বলবে, এই বৃষ্টি বিলাসের দিনটি আদি মিষ্টির হয়ে যাক, আমাদের দুজনের হয়ে যাক। আজ বৃষ্টিটা মন কেমন করা, তাই না মিষ্টি? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। ঝুম বৃষ্টিতে সে বেরিয়ে পড়ে। আধ ভেজা হয়ে যায়, রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে। রিক্সা আসে বহুক্ষণ পর, রিক্সায় উঠে পড়ে সে। আধ ভেজা হয়ে রিক্সার বসে অস্বস্তি ভোগ করে। রিক্সা ছেড়ে দিতেই তার কানে বেজে ওঠে মিহি সুরের একটা ডাক, মিষ্টি, মিষ্টি। সে থমকে যায়, শক্ত হয়ে বসে পড়ে, নড়েও না চড়েও না। তার ভেজা গাল বেয়ে গড়িয়ে পড়ে জল। সে অস্ফুটভাবে ডাকে, মিনি। ডক্টর। ভেজা চুপচুপে হয়ে আছে ছেলেটি, হাতের খাঁচায় টিয়ে পাখিটি। সে ডানা ঝাপটে ঝাপটে শুধু ডেকে উঠল মিষ্টি মিষ্টি বলে। ছেলেটি আশপাশ তাকালো, বলল, মিনি স্টপ, বেশি চিৎকার করলে ফেলে দিয়ে চলে যাব। মিনি তারপরে চেঁচিয়ে গেল মিষ্টি মিষ্টি বলে। ছেলেটি হাতের খাঁচাটি গাড়ির ভেতর রাখলো। গাড়ি স্টার্ট দিয়ে টিয়ে পাখিটিকে উদ্দেশ্য করে বলল, মিনি তুমি আমার কাছে কিভাবে এসেছো বলো তো? কে গিফট করেছে তোমাকে? তুমি একটা অসহ্য। মিনি ডানা ঝাপটে আবারও ডাকে, মিষ্টি, মিষ্টি। ছেলেটি রেগে গাড়ি স্টার্ট দেয়, জোরে ড্রাইভিং করতে থাকে। মেয়েটি দৌড়াতে থাকে রিক্সা থেকে নেমে। দৌড়াতে দৌড়াতে তার খেয়াল হয় মিষ্টি ডাকটি থেমে গিয়েছে। চলে যাওয়া গাড়িটির পিছু পিছু সে আশপাশ না দেখে দৌড়াতে থাকে। বৃষ্টির জলে ভিজে একাকার হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তার বুকে ব্যথা শুরু হয়। তারপরও সে দৌড়ায়। মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে। গাড়িটা এগিয়ে যায়। গাড়ির লুকিং গ্লাসে ছেলেটির চোখ আটকে যায়। মাথা নিচু করে সাদা ওড়না পরা মেয়েটি মাঝ রাস্তায় বসে আছে কেন? চেহারাটাও তো স্পষ্ট দেখা যাচ্ছে না। কে মেয়েটি? মাঝ রাস্তায় পিট করে বসে পড়ল ঈশা। গাড়ি তার সাইড দিয়ে চলে যাচ্ছে। আশেপাশের মানুষ তাকিয়ে রইল তার দিকে। পিঠের হাড়ে তীব্র ব্যথা অনুভব হয়। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। বৃষ্টির জলে তার শ্বাস আটকে আসে। ডুকরে ডুকরে কেঁদে উঠেছে। লোকজন ছুটে আসে। অদ্ভুতভাবে কান্নারত মেয়েটির ব্যাগ পড়ে রয়েছে, জুতো জোড়াও পড়ে রয়েছে। সবার প্রশ্ন, মেয়েটি কেন এভাবে কাঁদছে? আকাশের দিকে মুখ করে তাকিয়ে ঈশার চোখের নিশ্চুপ জল ছেড়ে দেয়। ধোঁয়াশা হয়ে যাওয়া গাড়িটির পানে চেয়ে থাকে। বলে, আপনি এসেছেন ডক্টর, কিন্তু আমার কাছে আসেননি কেন? কিসের এত রাগ অভিমান ডক্টর? মেরুদণ্ডের ব্যথা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়। সে বসে থাকতে পারে না, কথাও বলতে পারে না। লুটিয়ে পড়ে মাটিতে। অজ্ঞান হতে হতে ডুকরে ডুকরে উচ্চারণ করে, কেন এলেন না ডক্টর? আপনি কি আমায় আর ভালোবাসেন না? অন্য কাউকে ভালোবাসেন? শাস্তিটা যে এবার খুব বড় হয়ে গেল ডক্টর। এত বড় শাস্তি কেন দিলেন আমায়? আপনার মিষ্টি এত বড় শাস্তি যে নিতে পারবে না। মিষ্টির কথা কেন ভাবলেন না আপনি? মিনমিন করে বলতে বলতে সে জ্ঞান হারায়। লোকজন জড়ো হয়। মেয়েটির মায়াবী মুখপানে চেয়ে থাকে সবাই। কে বলবে এই মেয়েটি এক পৃথিবী সমান কষ্ট নিয়ে বেঁচে আছে, হাসি খুশি আছে? কে বলবে এক পৃথিবী সমান যন্ত্রণা তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে? কে বলবে মেয়েটি এক আকাশ ব্যথা নিয়ে দিনতিপাত করছে? ডক্টর নামক যন্ত্রণাটি কি কখনো তার পিছু ছাড়বে না? ডক্টর ছাড়লেও মেয়েটি তো নিজেই ছাড়ছে না। দোষটা ঠিক কার? দোষী কে?